সময়টা ছিল ১৯৪৫ সাল। স্পেন শহর থেকে মাত্র ২৫ মাইল দূরে অ্যাটলান্টিক মহাসাগরে প্রচুর ধনরত্ন সহ একটি জাহাজ ডুবে যায়। এই জাহাজে তো প্রচুর ধনরত্ন ছিলই, তাছাড়াও জাহাজে এমন একটি কাঠের বাক্স ছিল যা জাহাজে রক্ষিত ধনদৌলতের চেয়ে বেশি মূল্যবান কিছু সন্ধান দিতে পারত। প্রায় ৩৫০ বছর নিখোঁজ থাকার পরে ২০০৯ সালে এক প্রত্নতত্ত্ব দল এই জাহাজটিকে খুঁজে পায়। স্পেন সরকারের অনুমতি ছাড়াই তারা ডুবে যাওয়া জাহাজটিতে অনুসন্ধান শুরু করে। প্রচুর ধন সম্পদ সহ জাহাজটি থেকে তারা ওই কাঠের বাক্সটি উদ্ধার করে, কিন্তু তখনই পুলিশ তাদের চারদিক থেকে ঘিরে ফেলে এবং তাদের উদ্ধার করা সকল সম্পদগুলো স্পেন সরকার নিজের দখলে নিয়ে নেয়। সাথে নিয়ে নেয় সেই কাঠের বাক্সটিও, যে বাক্সটি খোঁজার জন্য সেই প্রত্নতত্ত্ববিদ অল্টার ও তার দল এত বছর ধরে গবেষণা চালিয়ে গেছে। বন্ধুরা, আজকে আমরা সেই উত্তেজনাময় ট্রেজার হান্ট মুভির গল্প শুনতে যাচ্ছি। গল্পটি নেওয়া হয়েছে দ্য ভল্ট মুভি থেকে। তো চলুন হারিয়ে যাই ৩৫০ বছর আগের সেই কাঠের বাক্স সন্ধানের রহস্যময় ঘটনায়। ডুবে যাওয়া জাহাজ থেকে পাওয়া মূল্যবান সম্পদ সহ অল্টারকে আটক করা হয় এবং তার বিচার করার জন্য তাকে কোর্টে ওঠানো হয়। বিচারক বলেন যে জাহাজ থেকে যে মূল্যবান সম্পদ এবং কাঠের বাক্স পাওয়া গেছে তা স্প্যানিশ সরকারের সম্পদ, এবং আরও বলেন যে সরকারের অনুমতি ব্যতীত ডুবো জাহাজে অনুসন্ধান করে সম্পদ বের করে আনাটা রীতিমতো ডাকাতি ছাড়া কিছুই নয়। তারপর সম্পদগুলো সরকারের কোষাগারে রাখার সিদ্ধান্ত হলো এবং অল্টারকে কোনো সাজা না দিয়ে এমনি ছেড়ে দেওয়া হলো। তারপর মূল্যবান সম্পদ এবং কাঠের বাক্সটা স্পেনের সবচেয়ে সুরক্ষিত স্থানে রেখে দেওয়া হয়। অল্টারকে ছেড়ে দেওয়া হলেও সে উদ্ধার করা সম্পদের কথা কিছুতেই ভুলতে পারে না। বিশেষ করে কাঠের বাক্সটি সে আবারও ফিরে পেতে চায়। এরই অংশ হিসাবে ইংল্যান্ডের কেউইস ইউনিভার্সিটির একজন তুখর মেধাবী ছাত্রের ওপর তার চোখ পড়ে। ছেলেটির নাম ছিল টম। টম তার অল্প বয়সেই এমন কিছু কাজের স্বাক্ষর রাখে যার দরুন স্পেনের বড় বড় কোম্পানিগুলো তাকে পাওয়ার জন্য তার পিছনে লাইন লাগিয়ে রাখে। এরকম একটি কোম্পানি থেকে বাৎসরিক ৩.৫ লক্ষ পাউন্ড বেতন অফার পেলেও সে জয়েন করতে অসম্মতি জানায়। আসলে টমের ইচ্ছা ছিল একটু অন্যরকম। সে এমন কিছু করতে চাইছিল যাতে তার মেধার প্রকৃত বিকাশ ঘটে। ছেলের এমন খামখেয়ালি দেখে বাবা তাকে একটি রেস্টুরেন্টে ডেকে নেয় এবং বলে, তুমি কি শুরু করেছো বলো তো? পৃথিবীর বড় বড় ৮টি কোম্পানি তোমাকে নিতে চায়, অথচ তুমি তা প্রত্যাখ্যান করলে, কিন্তু কেন? ঠিক ওই সময় টমের ফোনে একটি মেসেজ আসে। তাতে লেখা, তোমার শার্টের সস পরিষ্কার করো আর তুমি আমার সাথে আসো। টম দেখে সত্যি তার শার্টে সস লেগে আছে। তারপর টম মেসেজ ব্যাক করে লেখে যে, কে তুমি? তখন সে জবাব দেয় এটা তার জীবনের সবচেয়ে বড় সুযোগ এবং তার এটা হাতছাড়া করা উচিত নয়। তারপর সে কিছু না বলে সেখান থেকে উঠে যায়। কিছুক্ষণ পর একটা লোক তাকে একটি কোট পরিয়ে দেয়। সে পকেটে হাত দিয়ে একটি কয়েন পায় এবং সাথে একটি ছোট ওয়ালেটের মতো কিছু। তাতে লেখা, জীবনটা বরবাদ হয়ে যাওয়ার আগে আমার সাথে দেখা করো, এবং তাতে একটি ঠিকানাও লেখা ছিল। টম ঠিকানা মতো গেলে দেখে একটি মেয়ে তার দিকে তাকিয়ে আছে। জন মেয়েটিকে কয়েনটি দেখালে সে তাকে অল্টারের কাছে নিয়ে আসে। আসলে লরেন্স নামের এই মেয়েটি ছিল অল্টারের মেয়ে, আর টমকে পাওয়ার জন্যই অল্টার এত কিছু করছে। অল্টার নিজেকে একজন সেফস কোম্পানির মালিক হিসেবে পরিচয় দেয়। অল্টার টমকে বলে, আমি চাই পৃথিবীর সবচেয়ে বেশি সুরক্ষিত হাই সিকিউরিটি ভল্ট থেকে কিছু একটা চুরি করতে, আর সেই চুরিতে তুমি আমাকে সাহায্য করো। টম অবাক হয়ে বলে, আমাকে দেখে কি আপনার চোর মনে হয়? জানা নেই শোনা নেই আমি হুট করে কেন আপনাকে চুরির জন্য সাহায্য করব? তারপর অনেক আলোচনার পরে অল্টার টমকে বুঝিয়ে রাজি করে। বন্ধুরা, আগেই বলে রাখি, ব্যাংক অব স্পেন হল স্পেনের সবচেয়ে সুরক্ষিত ঘরগুলোর একটি, যাকে তথ্য প্রযুক্তির বিস্ময় বলা হয়। এটি কেবলমাত্র কম্পিউটার কিবোর্ড ব্যবহার করে অনুসন্ধান করা সম্ভব, আর তথ্য প্রযুক্তির ছাত্র হিসেবে টম এটা পারবে বলে অল্টার মনে করে। তারপর অল্টার চলে গেলে টম বাড়িতে গিয়ে নিজের কম্পিউটারে এটা নিয়ে অনেক স্টাডি করতে থাকে এবং সব প্রিপারেশন নিয়ে শেষে অল্টারের সাথে সঙ্গী হতে সে চলে যায় স্পেনের মাদ্রিদে। সেখান থেকে অল্টারের মেয়ে টমকে অল্টারের কাছে নিয়ে যায়। অল্টার টমকে তার বাকি টিম মেম্বারদের সাথে পরিচয় করিয়ে দেয়। এখানে থাকা সবাই এত অল্প বয়সী ছেলেকে এত গুরুত্বপূর্ণ প্রজেক্টে নিয়োগ দেওয়াতে অবাক হয়ে যায়। তখন অল্টার টম সম্পর্কে অনেক কিছু বলে এবং একজন টিম মেম্বার টমকে কিছু প্রশ্ন করে। টম তার যোগ্য জবাব দেয় এবং এই প্রজেক্ট সম্পর্কে তার পরিকল্পনা ব্যাখ্যা করে। এতে সবাই অনেক খুশি হয়। অল্টার টমকে এই প্রজেক্টের মাস্টার মাইন্ড হিসেবে নিয়োগ দেয়। তারপর আমরা দেখি
অল্টার ও টম কথা বলছে। অল্টার টমকে তার সকল ঘটনা বিস্তারিত বলে এবং তাকে কিছু ডকুমেন্ট দেখায় এবং বলে স্যার ড্রেক একজন সরকারি কর্মকর্তা ও নাবিক ছিলেন। তিনি সম্পদ ভর্তি এই জাহাজটি নিয়ে তার দেশে যাচ্ছিলেন। জাহাজে থাকা বাক্সটাতে কিছু কয়েন আছে যেগুলো দিয়ে সম্পদের পাহাড় সন্ধান করা সম্ভব। এসব কিছু বলে অল্টার সিদ্ধান্ত নেয় আগামীকাল টম ও তার আরেক সহকর্মী ক্লিনারের রূপে ব্যাংক অফ স্পেনে প্রবেশ করবে। পরদিন তারা তাই করল এবং লরেন্স একজন সাধারণ ভিজিটর হিসেবে ব্যাংকে গেল। টম ও তার সহযোগী ব্যাংকের সমস্ত সিকিউরিটির বিষয়গুলো কাজের ভান করে ভালোমতো দেখে নেয় আর দুটো চাবি সংগ্রহ করে এবং লরেন্স এই টাস্ক ফোর্সের প্রধানের বুড়ো আঙুলের ছাপ সংগ্রহ করে বেরিয়ে আসে। তারপর তারা নিচ দিয়ে ভল্টটিতে কিভাবে পৌঁছাবে তা আবার প্ল্যান করতে থাকে। টম অনেক গবেষণা করে দেখল ভল্টটি পানির নিচে অবস্থিত, মানে এটিতে দাড়িপাল্লার মতো একটি কৌশল ব্যবহার করা হয়েছে, কারণ তখনও সেন্সর আবিষ্কার করা হয়নি। মানে হলো ভল্টের ওজনের চেয়ে কিছু বেশি ওজন হলেই ভল্টটি পানিতে ডুবে যাবে এবং সেখানে যেই ঢুকবে সে সহ তলিয়ে যাবে। তো তারা এখন কিভাবে ভল্টে ঢোকা যায় তার পরিকল্পনা করতে থাকে। তারপর দেখা যায় দুজন সহকর্মী টানেল ধরে এগিয়ে যায় এবং আশার আলো হিসেবে তারা একটি টানেলের মুখ দেখতে পায় এবং তারা আরও সামনে এগিয়ে গেলে ভল্টের কঠিন নির্মাণ কাজ দেখে তারা চমকে যায় এবং তারা অনাকাঙ্ক্ষিত একটি সমস্যার সম্মুখীন হয়ে পড়ে। ফলে তারা তাদের যান বাঁচাতে দ্রুত ফিরে আসে। পরের দৃশ্যে আমরা দেখি 2010 সালের বিশ্বকাপ খেলায় স্পেন জিতে যায়। এখন 2010 সালের ফিফা ওয়ার্ল্ড কাপের সাথে এই গল্পের কী যোগসূত্র তা কিছুক্ষণ পর বোঝা যাবে। অল্টার একদিন ভল্টের পাশের বিল্ডিংয়ের ছাদে হাঁটাহাঁটি করছিল এবং ভল্টটাকে ভালোমতো দেখছিল এবং সে আচমকা এমন একটা জিনিস দেখে যা তাকে খুশি করে দেয়। তারপর সে তার টিম মেম্বারদেরকে বলে যে আমরা ভল্টের ওপর দিক থেকেও প্রবেশ করতে পারি। টম তখন বলল তা না হয় হলো, কিন্তু ভল্টে পানি ঢোকার বিষয়টা কিভাবে সামলাবো। এদিকে টাস্ক ফোর্সের প্রধান ব্যাংকের প্রধানের নিকট বারবার জিজ্ঞেস করতে থাকে যে সেদিন ব্যাংকের মধ্যে পরিষ্কার কর্মী হিসেবে কে ঢুকেছিল, কারণ নিয়মিত পরিষ্কার কর্মীরা তাকে সবকিছু বলে দিয়েছে এবং এটাও বলে যে ওই জাহাজ থেকে উদ্ধার করা বাক্সের মধ্যে কি আছে। জবাবে তিনি বলেন যে সঠিক তদন্ত ছাড়া এগুলো এখন বলা যাচ্ছে না। এদিকে দেখা যায় টম লরেনের সাথে একটি পার্টিতে গেছে এবং সেখানে তারা আলোচনা করে একটা বুদ্ধি বের করে। তারপর তারা ফিরে আসে এবং টমের বুদ্ধিটা সবাইকে বুঝিয়ে বলে এবং সেটা বোঝানোর জন্য সে ওজন মাপার যন্ত্রের ওপর একটি পানি ভর্তি গ্লাস রাখে। তারপর মেশিনকে ক্রমাগত স্প্রে করে ঠান্ডায় জমিয়ে দেয়। তখন জমে যাওয়ার কারণে মেশিনটি আর ওজন নিতে পারে না। অর্থাৎ পানির গ্লাসটি যদি হয় ভল্ট আর ওজন মাপার যন্ত্রটি যদি হয় ভল্টের নিচের অংশ, আর সেই ভল্টের নিচের অংশটিকে যদি কোনোভাবে জমিয়ে দেওয়া যায় তাহলে ভল্টের ভিতরে ওজন বাড়লেও নিচের দিকে কোনো চাপ পড়বে না এবং ভল্টে পানি ওঠার সম্ভাবনাও নেই। এদিকে বিশ্বকাপ খেলার তোড়জোড় চলছে এবং সারা স্পেন খেলা নিয়ে ব্যস্ত। এদিকে ওয়ালটনের নেতৃত্বে ভল্টের ভিতরে প্রবেশের প্রস্তুতি চলছে। সাইমনের টিমের কাজ হলো ভল্টের নিচের অংশ নাইট্রোজেন দিয়ে জমিয়ে দেওয়া, আর টমের টিমের দায়িত্ব হলো ভল্টে প্রবেশ করা। ব্যাংকের ওপর দিয়ে যখন টমের টিম ভল্টে প্রবেশ করেছে তখন বোস্তব ব্যাংকের সুরক্ষার জন্য সবাইকে নির্দেশনা দিচ্ছে, কারণ খেলা চলা অবস্থায় আশেপাশে সব সিসি ক্যামেরাগুলো খেলার খবর নিয়ে ব্যস্ত থাকবে, তাই কেউ ভল্টে ঢুকলেও তারা জানতে পারবে না। এরপর দুই দিকে দুই কাহিনী চলতে থাকে। টম ও লরিস ও আরেকজন সহকর্মী ভল্টে ঢুকে পড়ে এবং তারা সমস্ত বাক্সগুলো খুলে খুলে তাদের সেই কাঙ্ক্ষিত কাঠের বাক্সটি খুঁজতে থাকে। এদিকে বোস্তব অতি চালাক লোক, সে সমস্তটা বুঝে যায় এবং সেনাদের পাঠায়। ওইদিকে খুঁজতে খুঁজতে শেষ পর্যন্ত তারা সেই বাক্সটি পেয়ে যায় এবং এর ভেতরে 3টা মুদ্রা দেখতে পায়। ঠিক তখনই ঘটে আরেক কাহিনী। তাদের সাথে থাকা একজন লরিস এবং টমের সাথে বিশ্বাসঘাতকতা করে এবং তাদের দিকে পিস্তল ধরে। ঠিক তখনই আবার নিচ থেকে নাইট্রোজেনের প্রভাব কেটে আসছিল বলে প্রচণ্ড পানি প্রবাহ শুরু হয়। তখন বোস্তব বিষয়টি বুঝে ফেলে এবং সিসি ক্যামেরাও কাজ করতে শুরু করেছিল। তখন সে দেখে দুজন লোক মরার মতো পড়ে আছে, তাই সে পানি বন্ধ করে দেয় এবং সৈন্যরা দ্রুত ভল্টের ভিতরে প্রবেশ করে এবং দেখে সেখানে কেউ নেই। আসলে টম ও লরিস পানির সাথে পিছনের দরজা দিয়ে বের হয়ে এসেছিল আর তাদের আরেক সঙ্গী আগেই তাদেরকে রেখে পালিয়েছে। বোস্তব সেটা বুঝতে পেরে যায় এবং তাদের ধাওয়া করে। তখন টমরা একদম নিচে নেমে আসে এবং দেখা যায় সেখানে খেলা দেখার জন্য হাজার হাজার মানুষ স্পেনের জার্সি পরে আনন্দ করছিল। সেখানে বোস্তবের সেনারা তাদের দেখে ফেলে
কারণ এতগুলো লাল জার্সির মাঝে 2টা কালো জার্সি। তখন টমের পূর্ব পরিকল্পনার ভিত্তিতে তারা কালো গেঞ্জির নিচে স্পেনের জার্সি পরেছিল এবং এখন কালো জার্সিগুলো তারা খুলে ফেলে এবং সবার সাথে তারাও মিলেমিশে একাকার হয়ে যায়। তখন 0-1 গোলে স্পেন বিশ্বকাপ জিতে যায়, যার জন্য এত হট্টগোলের মাঝে তারাও বেঁচে যায়। পরের দিন অল্টার তার উকিলের সাথে দেখা করতে যায়। আসলে এই উকিল ছিল সে যে স্যামকে নিয়োগ দিয়েছিল টমের সাথে বিশ্বাসঘাতকতা করার জন্য। অল্টন তার কাছ থেকে ভাগ চাইলে সে বলে, তুমি কি এখন আর ভাগ পাবার মতো অবস্থায় আছো? তোমার লোকরা আর তুমি এখন পলাতক আসামি। পুরো স্পেন এখন তোমাদের পিছে লেগে আছে। তার পরের সিনে আমরা দেখি স্যাম যে কয়েন এনেছে সেগুলো পরীক্ষা করে দেখা যায় সেগুলোর লোকেশন আইফেল টাওয়ারের নিচে দেওয়া। তখন তাদের আর বুঝতে বাকি থাকে না যে এগুলো নকল কয়েন। তার পরের দৃশ্যে দেখি অল্টার কয়েন চেক করছে এবং তার লোকেশন খুঁজে পায় ভল্টের ব্যাংকের নিচে, যেখানে সম্পদগুলো লুকায়িত আছে এবং যার লোকেশন ব্যাংক অব লন্ডন। অল্টার সম্পদের মালিক হতে পারবে কিনা সে বিষয়টা অসমাপ্ত রেখে মুভিটা এখানেই শেষ হয়ে যায়। কিন্তু পোস্ট ক্রেডিট সিনে লরেনকে ব্যাংক অব লন্ডনে দেখা যায়। কিন্তু কেন? তো এই গল্পের মাধ্যমে আমরা জানতে পেরেছি কিভাবে ভল্টের মতো সুরক্ষিত এবং কঠিন জায়গায় কৌশলে ঢোকা যায় এবং ট্রেজার হান্ট করা যায়। তো বন্ধুরা, আপনারা যদি এরকমই ব্যাংক ডাকাতির মুভিগুলো আমাদের চ্যানেলে দেখতে চান তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আর খুব শীঘ্রই নতুন কোনো গল্প নিয়ে ফিরছি আপনাদের মাঝে। ততক্ষণ আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ।